তো এই অঙ্ক কি বলছে দেখেন। জাহাঙ্গীর এ লিমিটেড is considering investing in a project that required টাকা 2 লক্ষ cash outlay, depreciation on a straight line basis towards zero salvage, corporate tax rate 25% and cost of capital 12%, estimated gross cash flow CFBT আর এস ফলো। তো এখানে জাহাঙ্গীর লিমিটেড সে একটা প্রজেক্টে 2 লক্ষ টাকা বিনিয়োগ করবে, ইনিশিয়াল বিনিয়োগ করবে, অর্থাৎ নেট ক্যাশ আউটে এনসিওর পরিমাণ দেওয়া আছে 2 লক্ষ টাকা। আর অবচয়টা সে ধার্য করে থাকে স্ট্রেট লাইন বেসিসে, সরলরৈখিক পদ্ধতিতে। আর এখানে তার ভগ্নাংশের মূল্য হচ্ছে জিরো। কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে হচ্ছে 25%, আর কস্ট অফ ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে 12%। আর নিচে কি দেওয়া আছে, এস্টিমেটেড গ্রস ক্যাশ ফ্লো সিএফবিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার দিয়ে দেওয়া আছে, তো এখানে কিন্তু 5টা ইয়ার দেওয়া আছে। প্রথম বছরে সিএফবিটি আছে হচ্ছে 80,000, দ্বিতীয় বছরে 1 লক্ষ, তৃতীয় বছরে 1,40,000, চতুর্থ বছরে 90, পঞ্চম বছরে 60,000। এখান থেকে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? 1 নাম্বার ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডকে সংক্ষেপে বলে ডিপিবিপি। তো ডিপিবিপি নির্ণয় করতে হবে। 2 নাম্বারে নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি নির্ণয় করতে হবে। 3 নাম্বারে প্রফিটাবিলিটি ইন্ডেক্স নির্ণয় করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কে অনেক তথ্য আছে যেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি ক্যাপিটাল বাজেটিং করতে হলে 4টা ওয়ার্কিং করতে হবে। যেহেতু আমাদের অঙ্কে সিএফবিটি দেওয়া আছে, সিএফবিটি থেকে আমাদের সিএফবিটি নির্ণয় করার প্রয়োজন হবে। তার আগে আমরা সিরিয়ালি ওয়ার্কিং গুলো একটু করে নিব। প্রথমে ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ টোটাল কস্ট। তো আমাদের ওইখানে দেখে আসলাম যে একমাত্র 2 লক্ষ টাকা ব্যতীত তার আর কোনো খরচ নেই। সেই 2 লক্ষ টাকা বিনিয়োগ করতেছে। আমরা জানি টোটাল কস্ট কিভাবে পাওয়া যায়, বিনিয়োগকৃত অর্থ অথবা ক্রয় মূল্যের সঙ্গে আনুষঙ্গিক সকল প্রকার ব্যয় যোগ করে। তো এখানে বিনিয়োগকৃত অর্থ ব্যতীত আর কোনো টাকা দেওয়া নেই, খরচের টাকা দেওয়া নেই, তার মানে ওই 2 লক্ষ টাকাই হবে টোটাল কস্ট। এবার এনসিএ বের করার সূত্র কি জানি আমরা, টোটাল কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। অঙ্কে টোটাল কস্ট আছে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল আমরা পাইনি, এই জন্য ওয়ার্কিং ক্যাপিটাল না থাকলে টোটাল কস্টের টাকাই এনসিওর টাকা হয়। 3 নাম্বার ওয়ার্কিং এ বের করতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা লাইফ টাইম। টোটাল কস্ট হচ্ছে 2 লক্ষ, স্যালভেজ ভ্যালু জিরো, লাইফ টাইম আছে 5। তো এটাতে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে যেটা পেলাম সেটা হচ্ছে 40,000 টাকা। এবার আমাদের 4 নাম্বার ওয়ার্কিং যেটা আছে সেটা করতে হবে। তো এখানে দেখেন আমরা নির্ণয় করব হচ্ছে সিএফএটি। তো সিএফএটি নির্ণয় করতে গেলে আমাদের প্রশ্নে যদি সিএফবিটি দেওয়া থাকে, তাহলে সিএফবিটি থেকে সিএফএটি নির্ণয় করতে গেলে 7 কলাম বিশিষ্ট একটা ছকের প্রয়োজন হয়। তো বেসিক কলাম হচ্ছে 7টা, ইয়ারের একটা, সিএফবিটির একটা, ডেপ্রিসিয়েশন একটা, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি। এরপরে এই 5টা কলাম আমরা কেন বেশি নিয়েছি, এক্সট্রা নিয়েছি, সেটা আমরা একটু দেখবো। তো এখানে দেখেন আমরা একটা জিনিস জানি যে সিএফবিটি থেকে যদি কখনো সিএফবিটি নির্ণয় করতে হয় 7 কলাম বিশিষ্ট বেসিক কলাম লাগে। এবার রিকোয়ারমেন্টে যদি কখনো ডিপিপিপি করতে বলে, তাহলে আমাদের স্টক সংখ্যা বেসিকের পাশাপাশি কয়টা বৃদ্ধি করতে হবে? কলাম সংখ্যা 3টা। তারপরে নিট প্রেজেন্ট ভ্যালু বললে 2টা। প্রফিটাবিলিটি ইন্ডেক্স বললে এক্সট্রা কলাম নিতে হয় না। ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর বললে 4টা কলাম এক্সট্রা করতে হয়। এবার দেখেন এই 3টার মধ্যে প্রথম 2টা কলাম সবার মধ্যে কমন থাকবে। যেমন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের প্রথম যে 2টা থাকে, পিভি ফ্যাক্টর, পিভিএফ, সিএফএটি, যেটা এখানেও আছে। আবার নিট প্রেজেন্ট ভ্যালুর মধ্যেও 2টা আছে। আবার আইআরআর এর জন্য আমরা জানি একটা নেগেটিভ এনপিভি দরকার হয় আর একটা পজিটিভ এনপিভি দরকার হয়। তাহলে প্রথমে যে আমরা এনপিভিটা বের করব, তার মধ্যে প্রথম 2টা ঘর থাকবে পিভি ফ্যাক্টর, পিভিএফ, সিএফএটি। তাহলে আইআরআর এর 2টা, ডিপিভিপির 2টা, আর নিট প্রেজেন্ট ভ্যালুর 2টা, এই যে 2টা ঘর সবার ক্ষেত্রে কি কমন, এই জন্য এখান থেকে যে কোনো একটার জন্য 2টা নিলে হচ্ছে। তো ডিপিভিপির জন্য 3টা নিতাম, আমরা 3টাই নিলাম, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য 2টা নেওয়া লাগতেছে না। আর আই আর আর জন্য আমরা নিতাম 4টা, সেখান থেকে 2টা কমন আছে, তাহলে এখান থেকে আর 2টা নিতে হবে।
তাহলে এখান থেকে তিনটা আর এই দুইটা, টোটাল পাঁচটা কলাম আমাদের এক্সট্রা করতে হবে। তো আমরা বেসিক কলাম দেখতে পেলাম কয়টা? ভাইয়া, বেসিক কলাম আমাদের দেখেছি পরীক্ষার হচ্ছে, সময় কি কোশ্চেন গুলো এভাবেই আসবে এরকম করে? হ্যাঁ এইভাবে আসবে। তো আমরা বেসিক কলাম দেখেছি হচ্ছে সাতটা সিএবিটি পর্যন্ত, তাহলে আর এই রিকোয়ারমেন্টের জন্য আমাদের বৃদ্ধি করে নিতে হবে আরো পাঁচটা, এই জন্য টোটাল 12টা কলাম আমরা এখানে দিয়েছি। প্রথমে আমি যেটা বলেছিলাম সবসময় অঙ্কে ইয়ার থাকবে কলামের এখানে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সিএফবিটি, অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেটা, অঙ্কে দেওয়া আছে সিএফবিটি, তারপর 3 নম্বর কলামে ডেপ্রিসিয়েশন, তারপরে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় ইবিটি, ইবিটির উপর ট্যাক্স কাটতে হয়। এবার এই ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে পাওয়া যায় ইএটি, ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করলে পাওয়া যায় সিএফএটি। এটা হচ্ছে আমাদের মূল বেসিক যে কলাম দিয়ে শখ ছিল সেটা। আর বাকি পাঁচটা আমরা এক্সট্রা করেছি হচ্ছে রিকোয়ারমেন্টের জন্য। তো প্রথমে পিভি ফ্যাক্টর, পিভি অফ সিএফএটি, তো আমাদের অঙ্কে দেওয়াই আছে যে কস্ট অফ ক্যাপিটাল আর এর মান 12%, তো 12% দিয়ে আমরা এখানে ফ্যাক্টরিং করেছি। তার আগে আমরা এখানে একটু দেখে আসি অঙ্কে আমাদের টোটাল কয়টা বছর দেওয়া আছে। 5টা বছর দেওয়া আছে, তাই না? তো এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে করেছে। আর আমরা জানি যে অঙ্কে যদি কখনো এনপিভি ডিপিভি বের করতে বলে, অথবা একটা কথা মাথায় রাখবেন যে অঙ্কে যদি কখনো ওয়ার্কিং ক্যাপিটাল আর স্যালভেজ ভ্যালু থাকে সেটা সবসময় ওয়ার্কিং ফরের সঙ্গে লাস্টের বছরের সঙ্গে যোগ করে দিতে হয়। এই জন্য আমরা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আর স্যালভেজ ভ্যালু দিয়েছি। তারপরে সিএপিটি গুলো আমাদের প্রশ্ন দেওয়া আছে, এগুলো এখানে দিলাম। ডেপ্রিসিয়েশন আমরা সূত্র দিয়ে বের করছি, এটা আসছিল প্রথম বছরে যা আসবে পরবর্তী বছরগুলোতে একই থাকবে। এবার ইবিটি আমরা পেয়েছি কিভাবে? 80 থেকে 40 হাজার বাদ দিয়ে এটা, 1 লক্ষ থেকে 40 হাজার বাদ দিয়ে এটা, 1 লক্ষ 40 থেকে 40 বাদ 1 লক্ষ, এভাবে করে আমরা ইবিটিটা বের করেছি, অর্থাৎ সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। এবার ট্যাক্স কেটেছি কার উপরে? ইবিটির উপরে। ইবিটি আছে কয় টাকা প্রথমে? 40 হাজার, আর ট্যাক্স রেট আছে হচ্ছে 25%। 40 হাজারের 25% করবো, আসবে 10 হাজার। 60 হাজারের 25% করবো 15 হাজার, 1 লক্ষর 25% 25 হাজার, 50 হাজারের 25% 12,500, 20 হাজারের 25% 5 হাজার। এবার ইএটি আমরা কিভাবে বের করেছি? ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে, ইবিটি থেকে ট্যাক্স বাদ, 40 থেকে 10 বাদ আসবে 30। এভাবে করে আমরা ইবিটির ঘরটা বের করে নিয়েছি। এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সিএপিটি, সিএপিটি বের করার নিয়ম কি ছিল? ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশনের ঘরটা যোগ করতে হবে। ডেপ্রিসিয়েশন আছে 3 নম্বর কলামে, আর ইএটি আছে হচ্ছে 6 নম্বর কলামে। তাহলে 3 আর 6 যোগ করলে পাওয়া যাবে সিএপিটি। 6 + 3 সিএপিটি, অর্থাৎ এখানে প্রথমে আছে 40 হাজার, ইএটি আছে 30 হাজার, যোগ করলে 70 হাজার। এখানে আছে 40 হাজার, এখানে আছে হচ্ছে আপনার 45 হাজার, যোগ করলে 85 হাজার। এভাবে করে আমরা ডেপ্রিসিয়েশন আর হচ্ছে ইএটির টাকাটা যোগ করে করে সিএবিটি পেয়েছি। আর এখানে দেখেন আমাদের এই ডেপ্রিসিয়েশন করে 40 হাজার, আর এখানে আছে 15 হাজার, টোটাল যোগ করে 55 হাজার। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল স্যালভেজ গুলো নেই বিদায় দুটার মান 0 0। এটা ছিল হচ্ছে আমাদের সিএবিটি বের করা। এরপরে আমরা ফ্যাক্টরটা করব। ফ্যাক্টরটা করার নিয়ম ছিল কি? ফ্যাক্টর একটা সূত্র ছিল অন ডিভাইডেড অন প্লাস আর পাওয়ার এন। তো এখানে কে যেন বলছেন যে বোঝেন নাই, সে দেখেন এখানে কিভাবে করবেন। প্রথমে হচ্ছে ক্যালকুলেটরে অন উঠাবেন, অন ডিভাইডেড ব্র্যাকেট অন প্লাস আর এর মান হচ্ছে 12%, 0.12 ব্র্যাকেট ক্লোজ দিয়ে, আমরা প্রথম বছরের জন্য করতেছি, পাওয়ার দিবেন অন, দিলে এটা আসবে। ওয়ান বা ওয়ান প্লাস ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, অন ওয়ান, ডিভাইডেড অন প্লাস জিরো পয়েন্ট অন হ্যাঁ, টু ব্র্যাকেট ক্লোজ। এই 0.12। বারোকে যদি তারপরে? আমরা দশমিকে নিয়ে আসি তাহলে এটা জিরো পয়েন্ট ও ওয়ান টু আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা প্রথম পাওয়ার বছরের জন্য হচ্ছে ওয়ান। ফ্যাক্টর করতেছি, পাওয়ার অন দিব, এন এর মান হবে প্রথমে অন। হ্যাঁ, ওই 8 9 8 2। হ্যাঁ, এবার আট এই নয় অ্যান্সারটা দুই। কাটবেন না, এই অ্যান্সারকে ডিভাইডেড করেন হচ্ছে এই নিচের অংশে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা দ্বারা, অন প্লাস আর এর মান 0.12, জাস্ট ভাগ দেন, ভাগ দিয়ে ব্র্যাকেট অন প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ। ভাইয়া, আমার তো 0.98 আইছে। বুঝলাম না। আপনার ক্যালকুলেটরের মাথা খারাপ আছে। কই না, 0.892857 হ্যাঁ ওটাই এরকমই তো আসবে। আসছে। 12% না? এই 0.12 ব্র্যাকেট, তার পাওয়ার হলো ওয়ান। ওয়ান
ভাগ অ্যান্সার। হ্যাঁ ভাই ঠিকঠাক আইছে, এবার কি করব? 0.8929 আইছে। এবার জাস্ট ওয়ান। এই ব্র্যাকেটের অংশটা দিয়ে ভাগ করেন। ভাগ ব্র্যাকেট 1 + 0.12 ব্র্যাকেট জিরো ক্লোজ। পয়েন্ট আর কিছু না। ওই পাওয়ার কি 2? পাওয়ার দেওয়া লাগবে না। হ্যাঁ, জিরো ও পয়েন্ট ভাগ কত দেব? ভাগ 0.12। ভাগ দেবেন, ভাগ দিয়ে ব্র্যাকেট জিরো, 0 পয়েন্ট না, অন প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ। ও হ্যাঁ বুঝছি। এবার আপনি ওই ইকুয়াল প্রেস করেন, প্রেস করলে দেখেন এটা আসবে। হ্যাঁ, যত প্রেস করবো হয়ে যাবে, মানে ভাগ দিতে হবে হ্যাঁ খালি ওই নিচের পরপর, অংশটা। হ্যাঁ পরপর ইকুয়াল প্রেস করেন, এগুলো আসতেই থাকবে, এগুলো হ্যাঁ আসতেই থাকবে। ঠিক হ্যাঁ আছে। বুঝতে পারছি, এই অঙ্কটা একটু ঝামেলা আছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা ফ্যাক্টর গুলো একইভাবে বের করে নিলাম এখান থেকে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে পিভি অফ সিএবিটি, সিএবিটির সঙ্গে এই ফ্যাক্টর গুলো গুণ করবো। তাহলে এখানে সিএবিটি হচ্ছে 70,000, এর সঙ্গে ফ্যাক্টর গুণ করলে পাবো এটা। এখানে 85-র সঙ্গে এই ফ্যাক্টর গুণ করব, করলে এটা। এভাবে করে আমরা জাস্ট ফ্যাক্টর গুলো গুণ করে পিভি অফ সিএবিটি বের করে নিয়েছি। আচ্ছা এরপর ডিপিপিপি করতে হলে আমরা জানি পিভিপি সূত্র, ডিপিপিপি সূত্র কিন্তু সেম। পিভিপি করতে হলে এখানে সিসিএবিটি করতে হতো, আর ডিপিপিপি করতে হলে এখানে পিভি অফ সিসিএবিটি করতে হয়। অর্থাৎ এখানে যে পিভির টাকাগুলো পেয়েছি একে ক্রমযোজিত করতে হয়। আর পেব্যাক পিরিয়ড করতে হলে সিএবিটির টাকাকে ক্রমযোজিত করে সিসিএবিটি বের করতে হতো। তো আমরা তো পেব্যাক করতেছি না, আমরা করতেছি ডিপিপিপি। তো ডিপিপিপি করতে হলে পিভি অফ সিএবিটির টাকা দিয়ে আমাদের পিভি অফ সিসিএবিটি বের করতে হবে। তো এখানে প্রথম বছরের টাকা আছে 62,503, এটা এখানে দিয়েছি, এর সঙ্গে এটা যোগ করেছি, যোগ করলে এটা আসছে, এর সঙ্গে এটা যোগ করে এটা, এটা যোগ করে এটা, এটা যোগ করে এটা। এভাবে আমরা বের করে নিয়েছি। এর পরের কাজ হচ্ছে এখানে আমরা পজিটিভ এনপিভি বের করবো নাকি নেগেটিভ এনপিভি বের করবো, অর্থাৎ ওই আইআরআর বের করার জন্য। আইআরআর বের করতে হলে আমাদের তো দুইটা এনপিভি দরকার হয়। তো এই দুটো আমরা পরে করবো, আগে এখান থেকে দেখে নিবো যে এনপিভি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। তো এখানে ফ্যাক্টরিং ব্যবহার করলে আমরা জানি এনপিভির তিনটা সূত্র আছে, সিএবিটি সমানের একটা, অসমান একটা, আর ফ্যাক্টর ব্যবহার করলে আরেকটা। আমরা তো এখানে ফ্যাক্টর ব্যবহার করছি, তাহলে ফ্যাক্টর ব্যবহার করে এনপিভি বের করার যে সূত্র ছিল সেটা আমরা ব্যবহার করব। তা ওইখানে সূত্র ছিল হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। তো এখানে টিপিভি পাবো কোথায়? পিভি অফ সিএবিটির ঘর টাকাটা যোগ করলে পাওয়া যাবে টিপিভি। ঠিক আছে। তো এখানে দেখেন সেটা আমরা যোগ করেছি টিপিভি। যোগ করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2,92,580 টাকা। এবার এই 2,92,580 টাকা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এনসিওটা বাদ দিব। 2,92,580 থেকে এনসিও ছিল 2 লক্ষ, বাদ দিলে থাকবে কত? 92,580। তাহলে প্রথম যে ফ্যাক্টর আছে 12%, এটা ব্যবহার করে আমরা যে এনপিভি পেলাম, এটা পজিটিভ এনপিভি নাকি নেগেটিভ এনপিভি? কথা বলেন। আমি কি বলছি বুঝতে ভাই পারছেন নাকি? এটা ভাই এদিকে নেগেটিভ পরীক্ষা না দিতেছে, পজিটিভ কোনটা দেখি, কোনটা করবো এখানে ভাইয়া? হ্যাঁ আমাদের এখানে আবার ইকোনমিক্স এর হলো পরীক্ষা দিতেছে, এতে এখন তো আপনার ক্লাস আমরা শুরুই করলাম না। আপনি ক্লাস করেন তারপর এটা দেখেন। ভাই এটা তো পজিটিভ না হবে না? হ্যাঁ কারণ এখানে টিপিপি আছে 2,92,580, এখান থেকে এনসিও বাদ দিব 2 লক্ষ, তাহলে পজিটিভ পেলাম প্রথমটা। তাহলে বারো হ্যাঁ পার্সেন্ট ফ্যাক্টর ব্যবহার করে আমরা যে এনপিভি পেলাম সেটা হচ্ছে পজিটিভ, পরবর্তীটাকে কি করতে হবে? নেগেটিভ। তো হুম, নেগেটিভ করার নিয়ম কি ছিল? ওইটার প্রথমে থেকে আমরা যে তিন ফ্যাক্টর গুণ ব্যবহার করছি সেটা 3 গুণ বেশি নিতে হবে। তাহলে দিতে এখানে হবে। 12% ব্যবহার করছি, তার 3 গুণ হচ্ছে 3 × 36। 36%। নিয়ে আমরা একইভাবে এখানে ফ্যাক্টরের মানগুলা বসিয়ে, এখানে তো আর এর মান দিয়েছিলাম হচ্ছে 0.13, এবার 0.63, সরি 36 দেওয়ার পরে এই ফ্যাক্টর গুলো এখানে আমরা বসিয়েছি। বসানোর পরে আমরা এখানে সিএপিটির টাকার সঙ্গে এই ফ্যাক্টরটা গুণ করছি, গুণ করলে এটা পেয়েছি। তারপরে এই সিএপিটি টাকার সঙ্গে এই ফ্যাক্টরটা গুণ করছি, গুণ করলে এটা পাইছি। এভাবে করে আমরা সিএপিটির সাথে ফ্যাক্টর গুলো গুণ করলাম। গুণ করলে এখানে আমরা পিবি অফ সিপিটির পরে যে টাকাটা আছে এটা যোগ করলাম, যোগ করলে পেলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিপি।
এটা আসছে 1,77,617। এখান থেকে এনসিও বাদ দিলাম 2 লক্ষ, বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ, কারণ এটা আছে ছোট আর এটা আছে বড়। তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আমরা পেয়ে গেলাম। ওয়ার্কিং বুঝতে পারছেন? উম, হ্যাঁ। Okay. তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড নির্ণয় করা, ডিপিবিপি। ডিপিবিপি নির্ণয়ের সূত্র কি ছিল? ডিপিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। তাহলে আমাদের এ এ বের করতে হবে, তারপরে সি বের করতে হবে, ডি বের করতে হবে। এগুলো আমরা পাবো কোথায়? সেটা পাবো হচ্ছে এই যে এখানে দেখেন, সিসিএপিটি আমরা বের করছি না, পিবিএফ সিসিএপিটি। তো আমাদের ইনিশিয়াল ক্যাশ আউটলে যেটা ছিল সেটা কত ছিল? নেট ক্যাশ আউটলে এনসিও ছিল 2 লক্ষ টাকা। তাহলে সিসিএপিটির ঘরে এসে 2 লক্ষ টাকা অথবা তার কম টাকা কোনটা আছে সেটা খুঁজতে হবে, সেটা হবে সির মান। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কি, এখানে আছে 2,12,122, কিন্তু এর ছোটটা আছে 1,30,265। তাহলে এটা হচ্ছে সির মান। এর সোজা যে বছরের টাকা দেওয়া আছে এটা হচ্ছে এর মান। আর ডির মান হবে যে ঘরে সি বের হবে তার পূর্বে যে ঘরটা থাকবে প্রিভিয়াস সেফটি, তার পরবর্তী ঘরটা হবে ডির মান। তো এইভাবে করে আমরা এ সি ডি বের করে নিলাম। এর মান 2, এনসিও 2 লক্ষ, সির মান 1,30,265, ডির মান 81,857। এটা দিয়ে আমরা ক্যালকুলেট করলাম, এটা আসলো। এবার দুইয়ের সঙ্গে এটা যোগ করলাম, করলে 2.86 ইয়ার। এরপর আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা। তো আমি আগেই বলেছি নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের 3টা সূত্র আছে, সিএবিটি সমান হলে একটা, অসমান হলে একটা, ফ্যাক্টর ব্যবহার করলে একটা। তো আমরা এখানে ফ্যাক্টর ব্যবহার করেছি বিদায় সিএবিটি নির্ণয়, এনপিভি নির্ণয় সূত্র হবে এনপিভি ইকুয়াল টু টোটাল টিপিভি মাইনাস এনসিও। এখন কথা হচ্ছে কি, আমরা এখান থেকে কোন টিপিভিটা নিব? এইটা নাকি এইটা? প্রথমটা না দ্বিতীয়টা? বলতে পারেন? টিপিভি কোনটা নিব, প্রথমটা নাকি দ্বিতীয়টা? ভাইয়া কোথায় কোন মানে কোথায় নিব? এই যে এখানে সূত্রে দেখছেন টিপিভি মাইনাস এনসিও দিয়েছি, এই টিপিভি হ্যাঁ, কোনটা নিব? ছোটটা। প্রথমটা নাকি দ্বিতীয়টা? এখানে ছোট বড় কোনো কথা নেই। এখানে দেখেন আমি প্রশ্নে যে মান পেয়েছি 12% ফ্যাক্টরিং এর মান, সেটা দিয়ে আমি টিপিপি এটা বের করছি না। আর এটা তো আমরা করছি হচ্ছে আইআরআর এর জন্য, অর্থাৎ নেগেটিভ পজিটিভ করার জন্য। তো এটা তো আর আমার প্রশ্নে দেওয়া নেই, এটা তো আমি ধরে নিয়ে এসেছি। তাহলে এটা টিপিপি এই তাহলে এনপিপি নির্ণয়ের সময় আসবে না। তাহলে আসবে কোনটা? প্রশ্নে যে প্রথমটা ফ্যাক্টরের মান দেওয়া ছিল সেটারটা, ঠিক আছে। 2,92,000। হ্যাঁ। তো এটা অনেকেই ভুল করে থাকেন বা অনেকেই বুঝে উঠতে পারেন না যে কোন টিপিপিটা এখানে আনবো। প্রশ্নে যে ফ্যাক্টরিং এর মান দেওয়া থাকবে ওইটা ব্যবহার করে যে টিপিপি বের করবেন ওইটা নিয়ে আসবেন সবসময়। আর পরবর্তীতে আমরা যেটা বের করি ওটা তো আমাদের জাস্ট নেগেটিভ পজিটিভ করার নিয়মের জন্য। এখানে টিপিপি মাইনাস এনসিও দিলাম 2,92,580 টাকা, মাইনাস এনসি হচ্ছে 2 লক্ষ টাকা। দিলে আমাদের যেটা আসলো 92,580 টাকা। এটা ছিল আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট। দেখেন তো এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা। আমি কি পরবর্তীতে যাবো? ভাইয়া হ্যাঁ, মান হচ্ছে আমরা পাইছি না, আবার এখানেও এটা এভাবে বের করতে হবে। হ্যাঁ, ওইখান থেকে মানগুলা নিয়ে আসতে হবে ওয়ার্কিং থেকে। সূত্র তো বেশি বড় না, বুঝছেন? তো এখানে হুম। মানগুলো হচ্ছে বের করা একটু জটিল। তো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স পিআই বের করা। তো পিআই এর সূত্র ছিল হচ্ছে টিপিপি ডিভাইডেড এনসিও ইন্টু 100। তাহলে এখানে কোন টিপিপি নিব? আমরা তো টিপিপি দুইটা নিয়েছি। সবসময় মনে রাখতে হবে প্রশ্নে যে ফ্যাক্টরের মান দেওয়া আছে সেই মান ব্যবহার করে যে টিপিপি বের করেছে ওইটা। এটা ছিল হচ্ছে 2,92,580 টাকা। আর এনসিও 2 লক্ষ গুণ 100, এটা দিয়ে করেছি, করলে আসছে 146.29%। পরবর্তী রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। আইআরআর নির্ণয় সূত্র কি ছিল? এল প্লাস এনপিবিএল ডিভাইডেড এনপিবিএল মাইনাস এনপিবিএইচ ইন্টু এইচ মাইনাস এল। এল হচ্ছে লোয়েস্ট পার্সেন্টেজ, তো আমরা এখানে দুইটা পার্সেন্টেজ ব্যবহার করছি, একটা ছিল 12, একটা ছিল 36, আর লোয়েস্ট হচ্ছে 12। লোয়েস্ট পার্সেন্টেজ ব্যবহার করে এনপিভি যেটা বের করছি সেটা আসছিল 92,580 টাকা। এখানে লোয়েস্ট পার্সেন্টেজটা দিয়েছি, এবার হাইয়েস্ট পার্সেন্টেজের এনপিভি কিন্তু আমরা বের করিনি কোথাও। আমরা এখানে দেখেন কিভাবে বের করব। আমার এখানে সকেট দেওয়া আছে, দেখেন। হাইয়েস্ট পার্সেন্টেজ দিয়ে যে আমরা টিপিপি বের করেছি সেটা ছিল হচ্ছে 1,77,617 টাকা। এবার এখান থেকে এনসিও বাদ দিলে যেটা থাকবে, এনসিও 2 লক্ষ টাকা বাদ দিচ্ছে, ঠিক আছে।
দেওয়ার পরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার 22,383 টাকা। এটা ছিল হচ্ছে মাইনাস, তাহলে সূত্রের মাইনাস আর এটার মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়েছে। আচ্ছা, এরপর দেখেন এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ ব্যবহার করছে 36 আর লোয়েস্ট ছিল হচ্ছে 12। এটা এখানে ক্যালকুলেশন করেছি 24, আর এই দুটো যোগ করছি, যোগ করলে এটা এটা এখানে রেখে দিয়েছি। এরপর এই টোটালটা গুণ করেছি, ভাগ দিয়ে টোটালটা গুণ করেছি, গুণ করলে এটা আসছে। এর সঙ্গে আমরা যোগ করেছি 12। তো যোগ করলে যেটা আসছে সেটা হচ্ছে এটা। তো আমরা জানি ইন্টারনাল রেট অফ রিটার্নের মান সবসময় পার্সেন্টেজে আসে, এই জন্য 100 দিয়ে গুণ করে 31.33% নিয়ে আসছে। এই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কটা। দেখেন তো কোথাও সমস্যা আছে কিনা বুঝতে। ভাইয়া, জি বলেন। ওই যে আমার সেই অঙ্কগুলো তো দেখাই দিলেন না। আচ্ছা, এরপরে কি আপনার কোনো ক্লাস আছে? না। আচ্ছা, আপনি ক্লাস শেষে আমাকে নক দিন। কালকে নক দিয়েছেন তো, ওই সময় আমি একটু বিজি ছিলাম। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা লাস্ট দুইটা ক্লাসে যে অঙ্কগুলো করেছি ওইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পার্টসিতে এই একই ধরনের অঙ্ক আসে, বুঝছেন? ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এখন মেবি আমাদের একটা ক্লাসও লাগতে পারে বা দুইটা ক্লাসও লাগতে পারে। তো এখানে দেখেন যেটা বলছে সেটা হচ্ছে প্রবলেম 6 ম্যাথটা। এখানে বলছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট ইজ টাকা 1,20,000। আমরা একটা প্রজেক্টে বিনিয়োগ করতেছি 1,20,000 টাকা। অ্যানুয়াল ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অ্যানুয়াল ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে 40,000 টাকা। এক্সপেক্টেড লাইফ অফ দ্য প্রজেক্ট ইজ 5 ইয়ার্স। ট্যাক্স রেট দেওয়া আছে হচ্ছে 30%। স্যালভেজ ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20,000 টাকা। ডেপ্রিসিয়েশন হ্যাজ বিন চার্জ অন স্ট্রেট লাইন বেসিস। এখান থেকে আমাদের কি কি নির্ণয় করতে হবে? পেব্যাক পিরিয়ড, তারপরে সারপ্লাস ক্যাশ ফ্লো, সারপ্লাস লাইফ, ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওয়ার্কিং গুলা। তো ওয়ার্কিং টোটাল কস্ট হচ্ছে 1,20,000। এখানে ইনিশিয়াল বিনিয়োগ ব্যতীত আর কোনো খরচ নেই, এজন্য 1,20,000 টাকা আমরা এখানে নিয়েছি টোটাল কস্ট। আর এনসি হচ্ছে 1,20,000 টাকা। এরপর ডেপ্রিসিয়েশন, সেটা হচ্ছে আহ একই সূত্র, টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু বা লাইফ টাইম। টোটাল কস্ট 1,20,000, সার্ভিস ভ্যালু 20,000, লাইফ টাইম 5 বছর দিলে আসছে 20,000 টাকা। এবার আমরা ক্যালকুলেশন অফ সিএফএটি সিএফএটি নির্ণয় করবো। তো সিএফএটি নির্ণয় করতে গেলে আমাদের যে টেবিল গুলো ব্যবহার করতে হয় সেটা এখানে দেখাবো। তো তার আগে দেখতে হবে আমাদের প্রশ্নে কিসের টাকা দেওয়া আছে। তো প্রশ্নে দেখেন দেওয়া আছে যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বের টাকা, আরো ট্যাক্স রেট কিন্তু অনেকে উল্লেখই আছে। ঠিক আছে, তাহলে এখানে যে টাকাগুলো দেওয়া আছে সব হচ্ছে কিসের টাকা? সিএফবিটির টাকা। তাহলে সিএফবিটি থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? সিএফএটি। এখন দেখেন আমাদের অঙ্কের মেয়াদ কিন্তু 5 বছর, আর এখানে একটা সিএফবিটির টাকা দেওয়া আছে, কিন্তু আমাদের তো প্রয়োজন ছিল 5 বছরের টাকা। তাহলে এই সিএফবিটির টাকা প্রতি বছরে সমান হবে নাকি অসমান হবে বলতে পারেন? সমান। সমান। গুড। তাহলে আমরা এই সিএফবিটি ধরে সিএফবিটিটা নির্ণয় করব। তো দেখেন এখানে আমরা একইভাবে সবটা করেছি। প্রথমে ইয়ার, তারপরে সিএফবিটি অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেটা দিয়েছি, তারপরে 3 নম্বর কলামে ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফবিটি। অর্থাৎ সিএফবিটি থেকে সিএফবিটি নির্ণয় করতে হলে 7 কলাম বিশিষ্ট একটা ছক ব্যবহার করতে হয়, সেটা করেছি। তো বছর দেওয়া আছে 1 থেকে 5, অর্থাৎ 5 বছর, 1 থেকে 5, যেহেতু প্রতি বছরের টাকা সমান এই জন্য আমরা একটা করেছি। তো সিএফবিটি হচ্ছে 40,000 টাকা, ডেপ্রিসিয়েশন প্রতি বছরে 20,000 টাকা আসবে। ইবিটি হচ্ছে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, 40 থেকে 20 বাদ 20,000 টাকা। ট্যাক্স আমরা এই 20,000 টাকার উপর কাটবো 30%, কাটলে 6,000 টাকা। ইএটি পাবো কিভাবে? ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে। ইবিটি আছে 20,000, ট্যাক্স আছে 6,000, 20 থেকে 6 বাদ দিলে 14,000। আর সিএফএটি হচ্ছে
আপনার ডেপ্রিসিয়েশনের সঙ্গে আমরা ইএটি অর্থাৎ ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন যোগ করবো। ইএটি আছে 14,000, ডেপ্রিসিয়েশন আছে 20,000, যোগ করলে 34,000। এই পর্যন্ত বুঝতে করার সমস্যা নেই নাকি? এই আচ্ছা, না এবার দেখেন মোটামুটি। আমরা আমরা নির্ণয় করবো হচ্ছে পিভিপি। প্রথম রিকোয়ারমেন্ট তো ছিল আমি হচ্ছে বলবো পিভিপি আজকে যদি নির্ণয়। আমার একটা তো পরীক্ষা দেখেন আছে আমাদের রেডিওর সিএবিটির মান যেহেতু সাথে সমান আসছে প্রতি বছরে, সেহেতু পিভিপি নির্ণয়ের যে সিএবিটির সমানের সূত্রটা ছিল আমরা মানে সেটা ইউজ বলছিলাম তো করব। তো রাকিব, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন। তো এখানে দেখেন পিপিপি নির্ণয়ের ক্ষেত্রে সিএবিটি সমান হলে যে সূত্রটা আমরা শিখে আসছি সেটা ইউজ করব, কারণ আমাদের এখানে সিএবিটির মান সমান। তো সিএবিটি সমান হলে পিপিপি নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে এনসিও ডিভাইডেড এভারেজ সিএবিটি। তো এনসিও আমরা দেখে আসছি 1,20,000, আর এভারেজ সিএবিটিটা আমরা দেখে আসছি হচ্ছে 34,000। কিভাবে 34,000 দেখেন, এভারেজ করতে হলে যে কোনো কিছুকে টোটালে পরিণত করতে হয়, তারপরে নাম্বার অফ ইয়ার দ্বারা বা এলিমেন্ট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে আমাদের 5টা বছরের সিএবিটি দেওয়া আছে, তাহলে প্রতি বছরে যদি 34,000 হয়, তাহলে 34,000 কে 5 দিয়ে আমরা গুণ দিব, দিলে পাবো টোটাল সিএবিটি। টোটাল সিএবিটি কে আবার সেই 5 দিয়ে ভাগ করবো, করলে এই 34,000 টাকায় আসবে। এই জন্য আমরা এক্সট্রা 5-4টা ঘর করিনি, একটার মধ্যে সব দেখানো সম্ভব বিধায়। তো এখানে আমাদের সিএবিটির মান আসবে হচ্ছে 34,000 টাকা, এটাই এভারেজ, এটাই সিএবিটি। তো এখানে দেখেন দিয়েছি সেটা, এনসি 1,20,000 টাকা, এভারেজ সিএবিটি 34,000 টাকা। ক্যালকুলেশন করলাম 3.53 ইয়ার্স। এরপর দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে সারপ্লাস ক্যাশ ফ্লো। সারপ্লাস ক্যাশ ফ্লোকে সংক্ষেপে বলা হয় এসসিএফ। এসসিএফ এর সূত্র কি ছিল? টোটাল সিএবিটি মাইনাস এনসিও প্লাস এসভি। টোটাল সিএবিটি মাইনাস এনসিও প্লাস এসভি। তো এখানে আমরা টোটাল সিএবিটি পেয়েছি হচ্ছে 34,000 টাকা। এরপরে হচ্ছে আমরা 34,000 টাকা পেয়েছি সিঙ্গেল ভাবে, এটাকে টোটালে পরিণত করব 5 দিয়ে গুণ করে, কারণ 5টা বছর দেওয়া আছে। এরপর এনসিও 1,20,000 টাকা, এসবি পেয়েছি 20,000 টাকা। তো এটাকে আমরা 5 দিয়ে গুণ করলে টোটাল সিএবিটি পাবো, তার থেকে 1,20,000 টাকা বাদ দিব, তার সঙ্গে যোগ করবো 20,000, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 70,000 টাকা এসসিএফ এর মান, সারপ্লাস ক্যাশ ফ্লো। এবার পরবর্তী রিকোয়ারমেন্ট আমরা চলে যাব। পরবর্তী রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে ক্যালকুলেশন অফ সারপ্লাস লাইফ, উদ্বৃত্ত বছর। আমি তো 5 বছরের জন্য টাকাটা বিনিয়োগ করছি, তাহলে আমার টাকাটা উঠে আসতেছে হচ্ছে 3.53 ইয়ার্স এর মধ্যে। তাহলে আর বাকি যে বছরটা থেকে যায় সেটাই উদ্বৃত্ত বছর। এই জন্য সারপ্লাস লাইফ নির্ণয়ের সূত্র হচ্ছে সারপ্লাস লাইফ ইকুয়াল টু টোটাল লাইফ মাইনাস পিভিপি। তো বলতে পারেন পিভিপির কাজ কি, বা এটা দ্বারা আমরা কি বুঝে থাকি? হলো পে ব্যাক পিরিয়ড, মানে কত সময়ের মধ্যে আমাদের টাকা ফেরত আসবে। হ্যাঁ, বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে। তো এখানে টোটাল লাইফ ছিল 5 বছর, আর আমার টাকাটা উঠে আসতে সময় লাগবে 3.53। তো এখানে থেকে আমরা বাদ দিয়েছি, দিলে আমাদের উদ্বৃত্ত বছর আছে হচ্ছে 1.47 ইয়ার্স। এটা ছিল আমাদের সারপ্লাস লাইফ এসএল। এরপরে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো, আইএসসিএফ। তো আইএসসিএফ নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে এসসিএফ ডিভাইডেড এনসিও ইন্টু 100। এসসিএফ আমরা একটু আগে নির্ণয় করে আসছি, সেটা আসছিল 70,000, আর এনসিও আমাদের অঙ্কে দেওয়া ছিল, ওয়ার্কিং আমরা করেছি 2 নম্বরে, 1,20,000 গুণ 100 দিলে যেটা আসলো সেটা হচ্ছে 58.30%। কারো কোনো সমস্যা আছে? ভাইয়া না। আচ্ছা, এটা থাকবে বাসার কাজ। দেখেন এখানে বলছে এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট পার্সোনাল হুইচ প্রপোজাল হুইচ রিকোয়ার্ড অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে অফ টাকা 50,000। এনসিওর মান দেওয়া আছে হচ্ছে 50,000। দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ 5 ইয়ার্স। এই বিনিয়োগের মেয়াদ হচ্ছে 5 বছর। দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো সালভেজ ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য লাইফ। এই প্রজেক্টের মেয়াদ শেষে এখান থেকে কোনো ভগ্নাংশের মূল্য পাওয়া যাবে না। দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। কোম্পানি অবচয় নির্ণয়ের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে থাকে। দ্য কোম্পানিজ ট্যাক্স রেট ইজ 40%। কোম্পানির ট্যাক্স রেটের পরিমাণ হচ্ছে 40%। এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আর এস ফ্লো। এস্টিমেটেড ক্যাশ ফ্লো সিএবিটির মান দেওয়া আছে নিচে। আচ্ছা, 5 বছরের টাকা দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি কি নির্ণয় করব? দেখেন এখানে একটা সহজ পদ্ধতি দেওয়া আছে, যে পিভি ফ্যাক্টর গুলো তো আমরা কষ্ট করে সূত্র দিয়ে বের করে নিই,
বা পার্সেন্টেজ ব্যবহার করে বের করে নিই, যা অলরেডি এখানে কি আছে, দেওয়া আছে। তো আমরা এইগুলাই ব্যবহার করবো। আবার ওই সূত্র ব্যবহার করে তুমি বের করতে যায় না, জন ডিভাইডেড ওয়ান প্লাস আর পাওয়ার অন, এখানে অলরেডি সেটা দেওয়াই আছে। এই মানগুলো আমরা বছর অনুযায়ী বসিয়ে দিবো, এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে বসিয়ে দিব। এবার এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি, পে ব্যাক পিরিয়ড পিবিপি আর নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। ঠিক আছে। তো এখানে দেখেন সিএফবিটির মান যেহেতু অসমান, সিএফবিটির মান অসমান আসবে। তো আমরা জানি সিএফবিটি থেকে সিএফবিটি নির্ণয় করতে গেলে 7 কলাম বিশিষ্ট একটা ছক ব্যবহার করতে হয়, এটা হচ্ছে বেসিক। আর পিভিপির মান বের করতে হলে যেহেতু সিএফবিটি অসমান আসবে, পিভিপির জন্য আমাদের এক্সট্রা একটা ছক বেশি করতে হবে, তার নাম হবে সিসিএফবিটি। তাহলে এখান থেকে 7টা আর এই একটা 8টা। আর নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের কয়টা কলাম বেশি করতে হয়? দুইটা। 2টা। আর এই 10 কলাম বিশিষ্ট একটা ছক দিয়ে আমরা এই দুইটা নির্ণয় করবো। এটা হচ্ছে বাসার কাজ। বুঝছেন? হ্যাঁ, হুম, হুম। শুনলাম শুনলাম বুঝছি, মাথায় উঠে। আচ্ছা, এরপর দেখেন, যুক্তা কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেস এ নিউ ইকুইপমেন্ট। যুক্তা কোম্পানি সে চিন্তা করছে সে নতুন একটা যন্ত্রপাতি ক্রয় করবে। তো পার্টিকুলার অফ দ্য ইকুইপমেন্ট আর এস ফলো। তো ওই ইকুইপমেন্টের কিছু তথ্য নিচে দেওয়া আছে, দেখেন পার্চেস প্রাইস, ক্রয় করতে ব্যয় হবে 2,50,000 টাকা। ইম্পোর্ট ডিউটি 20%, পার্চেস প্রাইস অফ দ্য মেশিন, মেশিনের ক্রয় মূল্যের উপর 20% আমদানি শুল্ক দিতে হবে। রেলওয়ে ফায়ার, আপনার রেলের ভাড়া আছে হচ্ছে 5,000 টাকা। তারপরে ইনস্টলেশন কস্ট, প্রতিস্থাপন খরচ আছে 10,000 টাকা, স্যালভেজ ভ্যালু 20,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 15,000 টাকা। ডেপ্রিসিয়েশন 20%, ট্যাক্স অ্যান্ড ট্যাক্স রেট ইজ, সরি, ডেপ্রিসিয়েশন 20% অ্যান্ড ট্যাক্স রেট ইজ 40%। তো এইগুলো সব তথ্য দেওয়া আছে। তো আমাদের এখানে দেখেন, বাকি যে তথ্য সেটা হচ্ছে সিএপিটি তথ্য দেওয়া আছে। 4টা বছর, 4টা বছর না, সরি, 5টা বছরের তথ্য দেওয়া আছে এখানে, প্রত্যেক বছরে সিএফবিটি টাকা দেওয়া আছে। আর এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে পিভিপি, পিবিআর, ডিপিপিপি, এনপিবি এট 10% ডিসকাউন্ট রেট, অর্থাৎ 10% আর এর মান ব্যবহার করে আমরা এনপিবি ব্যবহার বের করব। আবার এনপিআই বের করব আমরা। তারপরে বের করব হচ্ছে আরওআই, এআরআর, আইআরআর। অর্থাৎ এই একটা অঙ্কে দেখছেন কত কিছু আছে একটা অঙ্কের মধ্যে, এই সব কিছু কিন্তু আমাদের বের করতে হবে। তো এখানে ওয়ার্কিং ক্যাপিটালটাও আছে। এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা জানি সর্বশেষ বছরের সঙ্গে নিচে এসে যোগ করে দিতে হয় সিএবিটির করে। ঠিক আছে। এটা থাকবে বাসার কাজ, এটা থাকবে বাসার কাজ। কারণ এই একটা অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করে সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার অঙ্ক, এই চ্যাপ্টারটা 95% ক্লিয়ার হয়ে যাবে। পারবেন করতে বাসায়? এর আগে যে অঙ্কটা দিয়েছেন ওইটাও কি বাসার কাজ? হ্যাঁ, দুইটা বাসার কাজ, এর আগেরটা আর এটা। ভাইয়া, হ্যাঁ, বলেন। বলছে আপনার রেকর্ডিং ক্লাসগুলো একটু এক্সাম গ্রুপে বা এই গ্রুপে একটু তাড়াতাড়ি দিয়েন, ওগুলো দিতে অনেক লেট করে। মিলন ভাই তো নেই, ভাইয়া তো বাবা মারা গেছে শুনছেন। তো হ্যাঁ। ওইটা তো আর আমি মেনটেন করি না, ওইটা ভাইয়া মেনটেন করে, বুঝছেন। তো এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারতেছি না কবে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তবে আমি চেষ্টা করবো দ্রুত দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে এই অঙ্কটা আমাদের বাসার কাছে থাকবে, এটা পড়লে বুঝতে পারবেন। আমরা অ্যাজ ইউজুয়াল যে অঙ্কগুলো করে আসছি না, এখানেও একই বিষয় সব। ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টার কিন্তু টোটাল শেষ আজকের এই ক্লাসটা দিয়ে। পরবর্তী যে ক্লাসটা আমরা নিব, সেই ক্লাসে প্রথম 10 মিনিট আমি এই চ্যাপ্টারের উপর যার যে সমস্যা থাকবে সেটা আলাদাভাবে ফাইন্ড আউট করে রাখবেন, সেটা সমাধান করব। আর তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, শর্ট টার্ম ফাইন্যান্সিং। বুঝছেন?